আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা সিকিউ লেকচার ৮ শিখবো। এখানে আমরা যেইসব সিকিউগুলা মেইনলি শিখবো সেটা হচ্ছে ভর বিশুদ্ধতা ভেজাল এবং হচ্ছে আয়তন ঘনমাত্রা রিলেটেড ম্যাথ। ঠিক আছে? তো এখানে আমি ২ টা আম লিখে রাখছি যে কখন আরকি কি নিয়ম ফলো করতে হবে তোমাদের। দেখো এখানে ভর বিশুদ্ধতার যে ভেজালের ম্যাথগুলো আছে, এখানে প্রথমে আমাদের মূল বিক্রিয়া বের করতে হবে, তারপরে আদর্শ লাইন লিখতে হবে, তারপরে যেই পাশে যেই ডাটা আছে সেই পাশে সেই রকম সূত্র আমরা ব্যবহার করব। তারপর ঐকিক নিয়ম করব, যেই ভর হবে সেটাই হচ্ছে বিশুদ্ধ, যেই ভরটা আর কি বের হবে। আর প্রদত্ত যে মানে ভরটা দেওয়া থাকবে প্রশ্নে, সেই ভরটা আমরা ইউজ করব না। ঠিক আছে? তারপর এখানে দেখো আয়তন ঘনমাত্রা রিলেটেড যে ম্যাথ করা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে মূল বিক্রিয়া লিখবো, তারপরে আদর্শ লাইন লিখবো। হিস হিস হুস হুস মানে হচ্ছে এটা, হিস হিস হুস হুস মানে বোঝানো হচ্ছে যে আমি যখন হচ্ছে যার যার তুল্য সংখ্যা তার তার ব্যবহার করব। ঠিক আছে? যেমন ধরো আমরা এতদিন বিক্রিয়ায় কি শিখে আসছি, জারকের মানে তুল্য সংখ্যা বিজারকের গায়ে, বিজারকের তুল্য সংখ্যা জারকের গায়ে, এমন না? বাট যখন আয়তন ঘনমাত্রা রিলেটেড ম্যাথ করব তখন যার যার তুল্য সংখ্যা তার তার সাথে থাকবে, সেজন্য হিস ইজ হুস হুস লিখছি। ঠিক আছে? আর V1 S1 ইজিক্যাল টু V2 S2 এই সূত্র দিয়ে ম্যাথ করব। এখানে দেখো একটা ম্যাথ আছে, যখন আমাদের তোমার কোনো কিছু মোলে থাকবে, মানে হচ্ছে কোনো কিছু লিটার বা হচ্ছে তোমার মোলার দেওয়া থাকবে প্রশ্নে, আর সেটা যদি আমাদেরকে মোলে নিতে হয় তখন আমরা কি জিনিসটা করব, আমরা জানি আমরা এই জিনিসটা জানি না যে মোলার মানেও যা, মোল পার লিটারও সেম জিনিস, তাই না? তাহলে আমরা জিনিসটা এভাবে লিখতে পারি না যে আমার কোনো কিছু মোলে আছে, সেটাকে আমাদের অন্য, এটাকে আমরা অন্যভাবে এভাবে করে লিখতে পারি না যে মোলার মানে হচ্ছে, আচ্ছা জিনিসটা এভাবে ভাবো, তাহলে মোলার মানে হচ্ছে মোল ভাগ লিটার, পার লিটার মানে তো ভাগ লিটার, তাই না? তো আমি জিনিসটাকে মোল রে সাইডে রাখলে কি হয়, মোল ইজিক্যাল টু আমার মোলার ইন্টু এল, তাই না? এবার সবগুলোর সামনে এক এক দিয়ে দাও। ঠিক আছে? লিটার যদি রাখতে না ইচ্ছা করে তখন কি করবা, তখন এটারে তুমি ১০০০ দিয়ে গুণ দিয়ে কি করবা, মিলিলিটারে নিবা। ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, কোনো কিছু যদি মিলিলিটার আর ১ মোলারে থাকে সেই জিনিসটাকে আমি হচ্ছে ১ মোলে বা হচ্ছে মোলে কনভার্ট করতে পারি। ঠিক আছে? এই জিনিসটাই এখন আমি ম্যাথ করতে করতে জিনিসগুলো তোমাদেরকে আরও ডিটেলসভাবে বোঝাই দিচ্ছি। তো চলো আমাদের বিশুদ্ধতার ফার্স্ট ম্যাথ আমরা করে ফেলি। এখানে দেখো লেখা আছে যে লোহার বিশুদ্ধতা কত। এখানে দেওয়া আছে ২ গ্রাম লোহা, আয়রন আর হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, আর হচ্ছে 30 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে। তাহলে ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে জারককে আর বিজারককে, ফেরাস সালফেট হচ্ছে বিজারক, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক। তাহলে প্রথমে আমি কি বলছি, বিশুদ্ধতা ভর আর হচ্ছে ভেজালের ম্যাথে প্রথমে আমি বিক্রিয়া করব। তাহলে এটার বিক্রিয়া আমি কিভাবে করব, ফেরাস সালফেট পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি প্রথমে বিক্রিয়াটা করে নিছি। বিক্রিয়াটা করার পর আমি বলছিলাম আদর্শ সমীকরণ লিখবা। আদর্শ সমীকরণটা কি, এই যে ১ মোল পটাশিয়াম ডাইক্রোমেট 3 ইকুইভ্যালেন্ট অফ 6 মোল সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে 6 মোল Fe2+। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমার লিখতে হবে। এখানে তুমি সালফিউরিক অ্যাসিডও দিতে পারো, বাট এখানে যেহেতু তোমার লোহার ভর বলছে, সেহেতু তোমার এখানে তুমি Fe2+ দিয়ে করতে পারো, বাট লোহার দ্রবণের কিছু একটা বললে সেখানে তোমার ফেরাস সালফেট লিখতে হতো, বাট এখানে Fe2+ লিখলেও চলবে। এবার দেখো এটাকে মেনলি বলা হচ্ছে আমাদের আদর্শ লাইন। এবার দেখো আমি বলছিলাম যেই পাশে যেই ডাটা আছে সেই পাশে সেটা আমাদের ইউজ করতে হবে। এই সাইডে পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কি কি ডাটা দেওয়া আছে, মিলিলিটার আর মোলার, তার মানে এই মোলটাকে যেভাবেই হোক আমার মিলিলিটার আর মোলারে কনভার্ট করতে হবে। আর আমরা জানি কি ১ মোল ইজিক্যাল টু ১ মোলার গুণ ১০০০ ml, তার মানে আমি ১ মোলের মানে পরিবর্তে আমি ১০০০ ml ইন্টু ১ মোলার পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম। ঠিক আছে? এখানে তুমি হচ্ছে যদি ৫ মোলার থাকতো তখন কি লিখতে, এখানে ৫০০০ মিলিলিটার লিখতে, ১ মোলার, মোলার কিন্তু কখনো চেঞ্জ হবে না, এটা ১ মোলারই থাকবে। ঠিক আছে? তো এভাবে করে আর কি লিখার পরে হচ্ছে 3 ইকুইভ্যালেন্ট। এবার দেখো এটার মোল ছিল, আমি হচ্ছে এটাতে ১ মোল থাকলে আমি ফার্স্টে এটারই হচ্ছে এখানে মিলিলিটার দেওয়া আছে, মোলার দেওয়া আছে, আমি এখানে তেমন বানানোর চেষ্টা করছি। কেন? কারণ এই ডিজিটগুলো যেন আমি এখানে বসাতে পারি সেজন্য। এবার দেখো এখানে আছে ৬ মোল। এই ৬ মোলরে আমি কেমনে গ্রামে কনভার্ট করব, গ্রামে কনভার্ট করার জন্য আমার যে জিনিসটা লাগবে, আমরা জানি কোনো কিছু যদি আমাদের মোল দেওয়া থাকে আর যদি আমাকে গ্রামে নিতে বলে তাহলে সেটা আণবিক ভর দিয়ে গুণ দিতে হয় মোলটাকে, তাহলে আমি গ্রাম পাই। সেজন্য ৬-এর সাথে আমি আয়রনের আণবিক ভর গুণ দিলাম। আয়রনের আণবিক ভর অনেকে ৫৬ ধরে, বাট ৫৫.৮৫ দিয়ে করলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসে। সেজন্য আমি ৫৫.৮৫ গ্রাম লিখলাম, আয়রন 2+, দেন হচ্ছে আমি এটা গ্রামে নিয়ে গেলাম,
মানে মোলটা নিয়ে আমি আণবিক ভর দিয়ে গুণ দিলাম। এবার দেখো এখানে আছে 30 ml 0.1 মোল, এটা লিখে পটাশিয়াম ডাইক্রোমেট লিখে হচ্ছে আমি এখানে 6 গুণ পটাশিয়াম 6 গুণ 55.85 আর হচ্ছে 30 গুণ 0.1 আর হচ্ছে 1000 গুণ 1 এটা দিয়ে হচ্ছে আমি সব গুণ ভাগ করে আমার অ্যান্সার আসলে কত 1.0053 1.0053 গ্রাম আমার চলে আসলো। ঠিক আছে, তো এটা আমি বের করলাম কিসে, এটা আমি বের করলাম হচ্ছে লোহার বিশুদ্ধতা বের করলাম। আর একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, তুমি যেই ভরটাই বের করবা সেই ভরটাই হবে তোমার কি বিশুদ্ধ ভর। ঠিক আছে, আবারও বলছি, যেই ভরটাই তুমি বের করবা সেটা হবে তোমার বিশুদ্ধ ভর। ঠিক আছে, এখন ওনারা লোহার বিশুদ্ধতা চাইছে, তার মানে এটাই হচ্ছে আমাদের লোহার বিশুদ্ধ ভর। আর একটা কথা বলছিলাম যে যেই ভর প্রশ্নে দেওয়া থাকবে সেই ভর কিন্তু ইউজ হবে না। দেখো এই ভরটা কিন্তু আমার কোথাও ইউজ হয় নাই, মানে 2 গ্রাম, এটা কিন্তু কোথাও ইউজ হয় না। তো যেটা বের হয় সেটা হচ্ছে বিশুদ্ধতা বা বিশুদ্ধ জিনিসটা বের হয়। বাট তোমার যদি কখনো আসে যে ভেজাল কত বা পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা কত বা পার্সেন্টেজ অফ ভেজাল কত, এই জিনিসটা একটু দেখার পালা। তো আমাকে যদি কখনো বলে যে ভেজাল বের করা, এটা তো আমরা যেই গ্রামটা বের হয় সেটা বিশুদ্ধ, আমরা এটা বুঝলাম। কিন্তু যদি আমাদের ভেজাল চায় তখন আমরা কি করব, যেটা দেওয়া থাকবে 2 স্যাম্পল প্রশ্নে যে ভরটা দেওয়া থাকবে ইউজ হয় না সেটা মাইনাস যেই ভরটা বিশুদ্ধ ভরটা বের করছি সেটা মাইনাস করে দিলে আমি ভেজালটা পেয়ে যাব। বাট এখন যদি আমার আসে পার্সেন্টেজ অফ ভেজাল বা পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, তখন কি করব, দেখো যেই বিশুদ্ধ ভরটা পাইছি ভাগ যেটা দেওয়া থাকবে গুণ 100%, এটা করলে আমি পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা পেয়ে যাব। আর যদি আমাদের পার্সেন্টেজ অফ ভেজাল আসে তাহলে হচ্ছে যে ভেজালটা আমরা পাইছি বিয়োগ করে সেটা লিখবো, ভাগ হচ্ছে যে স্যাম্পল দেওয়া থাকবে 2 গুণ 100% করলে আমার ভেজাল পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে ম্যাথটা করালাম এটা একটা বোর্ড কোয়েশ্চেন, কোন বোর্ড আমার ঠিক খেয়াল নেই, বাট এইটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন, এই অনুযায়ী হচ্ছে তোমাকে এটা হচ্ছে মেইন নিয়ম। ঠিক আছে, এখন যে ম্যাথগুলো করবে একটু ঘোরায় পেঁচায় দিতে পারে, সেই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 দেওয়া আছে, তো দেখিয়ে চলো আমরা, নিয়ম একই থাকবে বাট প্রশ্ন মাঝে মাঝে একটু ঘুরায় পেঁচায় করে আর কি। তো রাজশাহী বোর্ড 22টা চলো একটু দেখে আসি কিভাবে করাইছে। তো এখানে দেখো আমি হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 22-এর এটা আমি হচ্ছে কোশ্চেনটা একটু তুলে নিছি। ঠিক আছে, কোশ্চেনটা তুলে নিলে কি হয়, একটু অ্যান্সারটা বলতে একটু সুবিধা হয়। তো দেখো আমি এখানে ফার্স্টে একটা বক্স নিছি, এখানে একটা বক্স নিছি, এখানে আছে 1% 1 নং দ্রবণের 30 মিলিলিটারকে জারিত করতে 2 নং দ্রবণের প্রয়োজন, 2 নং দ্রবণের প্রয়োজন, পার্সেন্টেজ অফ ভেজাল ইজ ইকাল টু হোয়াট। তাহলে দেখো আমি ফার্স্টে হচ্ছে যা দেওয়া আছে জারক বিজারককে সেই হিসেবে বিক্রিয়া করবো। তো পটাশিয়াম ডাইক্রোমেট কি, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে আমাদের কি জারক, আর সালফিউরিক অ্যাসিড কি বিজারক। তো এটা দিয়ে আমি হচ্ছে তোমার বিক্রিয়াটা সম্পূর্ণ করবো, আমি লিখে দিই তোমরা সম্পূর্ণ করবা। তারপর এটা তুলো সংখ্যা, এটা তুলো সংখ্যা এটারে দিছি, তার মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 3 ইকুইভ্যালেন্ট অফ 6 মোল ফেরাস সালফেট বা Fe2+। ঠিক আছে, তুমি প্রথমে লিখলা, তারপরে 1000 ml 1 মোলার, তারপরে এটারে হচ্ছে তুমি মোলে আছে এটা তুমি গ্রামে কনভার্ট করলা, করার পরে এখানে আছে 1000 ml 1 মোলার। কেন আমি নিচ্ছি, কারণ আমি জানি যে পাশে যেই ডাটা সে পাশে সে ডাটা দিতে হবে। এখানে তো আমি 0.03 মোলার লিখছি আর হচ্ছে 25 ml লিখে দেন হচ্ছে তুমি সব কিছু বের করে আমি একটা অ্যান্সার বের করছি, এটা কি লোহার বিশুদ্ধতা। বাট আমাকে বলছে কি পার্সেন্টেজ অফ ভেজাল ইজ ইকাল টু হোয়াট। আর এখানে ছোট একটা টুইস্ট বলে দিছে যে 1 নং দ্রবণের 30 মিলিলিটারকে জারিত করতে 2 নং দ্রবণের প্রয়োজন। তাহলে এবার একটা জিনিস দেখো যে 1 নং দ্রবণের 30 মিলিলিটারকে জারিত করতে 2 নং দ্রবণের যদি প্রয়োজন হয়, তাহলে আমি একটা জিনিস দেখো তো, এই যে জিনিসটা যে বের করলাম এটা তো 1 নাম্বার দ্রবণের জন্য, মানে আয়রনের মানে ভর, তার মানে এটা কি 1 নং দ্রবণের জন্য। আর এই যে ডাটাটা সেটা কি 2 নাম্বার দ্রবণের জন্য না। তার মানে আমি বলতে পারি না এই 2 নাম্বার দ্রবণও যা, এই 1 নাম্বার দ্রবণের এই ডাটাটাও এক। তার মানে এইটা যদি 2 নাম্বার দ্রবণ হয়, তার মানে 2 নাম্বার দ্রবণ ইজিক্যাল টু যদি এতটা, এটার বদলে আমি 2 নাম্বার দ্রবণ লিখতে পারি, তার মানে তো আমি এটাও লিখতে পারি যে 2 নাম্বার দ্রবণ ইজিক্যাল টু এই ডাটাটা আমার। আর একটা জিনিস দেখো বলছে 1 নং দ্রবণের 30 মিলিলিটারকে জারিত করতে 2 নং দ্রবণের প্রয়োজন, তার মানে 2 নং দ্রবণ ইজিক্যাল টু 30 মিলিলিটার। তাহলে একটা জিনিস খেয়াল করো, 2 নং দ্রবণ ইজিক্যাল টু 0.51 গ্রাম আয়রন, আবার 2 নং দ্রবণ ইজিক্যাল টু 30 মিলিলিটার। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি না যে 30 মিলিলিটার ইজিক্যাল টু 0.251 গ্রাম আয়রন। এই কথাটা আমি এখন লিখব যে 30 মিলিলিটারের মধ্যে বিশুদ্ধ থাকে আয়রনের পরিমাণ বা বিশুদ্ধ থাকে আমাদের 0.251 গ্রাম আয়রন। তাহলে 150 মিলিলিটারের মধ্যে যা থাকে সেটা আমি ঐকিক নিয়ম করে বের করব। এখন বলতে পারো 150 মিলিলিটার কেন লিখলাম,
দেখো এখানে আমাদের 150 মিলিটার প্রশ্ন দেওয়া আছে, সেজন্য আমি 150 মিলিটার লিখছি। ঠিক আছে, 150 মিলিটার মধ্যে বিশুদ্ধ থাকে হচ্ছে আমাদের এতটা। এখন যে আমার বিশুদ্ধ মানটা বেরোইছে এটাই হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। ঠিক আছে, যেটা যদি তুমি অ্যান্সারটা লিখবা তাহলে ভেজাল কত যেটা দেওয়া থাকবে সিম্পল, এ দেখো সিম্পল দেওয়া আছে 5 গ্রাম। আর আমি এখন তাহলে 5-এর থেকে বিশুদ্ধতা মাইনাস করলে আমার ভেজাল বের হবে, তারপরে আমি পার্সেন্টেজ অফ ভেজাল কী করবো, ভেজাল ভাগ মোট যেটা দেওয়া আছে কোন 100% করে আমি পার্সেন্টেজ অফ ভেজাল বের করে ফেলবো। ঠিক আছে, এবার দেখো এটা একটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। এবার কুমিল্লা বোর্ডের প্রশ্নটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকের ট্রাইটেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করে হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাপ নির্ণয় করা উত্তম। ওকে, দেখো এখানে যখন উত্তম কথাটা যখন আসে এরকম যে কোনটা উত্তম, তার মানে অবশ্যই এখানে দুইটা জিনিস দেওয়া আছে, তাহলেই তো আমাদের বোঝা যাচ্ছে যে কোন জিনিসটা উত্তম, তাই না? এরকম কোশ্চেন থাকলে তাহলে দেখো এখানে কি কি জিনিস দেওয়া আছে, যে আয়রন ট্যাবলেট, তার মানে আয়রন ট্যাবলেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি চোবানো হয় বা দ্রবীভূত করানো হয় কি হয়, ফেরাস সালফেট, আর আছে পটাশিয়াম ডাইক্রোমেট, আর এখানে এবার এক্সট্রা করে দিয়েছে সোডিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম ডাইক্রোমেট দেখে ভয় পাওয়ার কিছু নাই, পটাশিয়াম ডাইক্রোমেটের বেলায় তুমি যা যা করো সোডিয়াম ডাইক্রোমেটের বেলায় তুমি তাই তাই করবা। ঠিক আছে, তো এখানে আমার কয়টা জারক পদার্থ দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে একবার ফেরাস সালফেট বিক্রিয়া করে তুমি সেটার ভর বের করবা, আর ভর বের করা মানে তো বিশুদ্ধতা। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সোডিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট বিক্রিয়া করে তুমি হচ্ছে বিশুদ্ধতা বের করবা। দুইটার মধ্যে যেটা বিশুদ্ধতার পরিমাণ বেশি হবে তাকেই আমরা বলবো হচ্ছে সেটা বেশি উত্তম। বাট এখানে দেখো সোডিয়াম ডাইক্রোমেটের বেলায় কোনো উপাত্ত আমাদের দেওয়া নেই, তখন আমার যে কাজটা করতে হবে এই দুইটার মধ্যে কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা বিবেচনা করে আমার অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে ফেরাস সালফেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রথমে বিক্রিয়া করে ভর বের করছি। আর এখানে আমি ভরটা বের করছি হচ্ছে বা বিশুদ্ধতা বের করছি, ভর বের করা মানে তো বিশুদ্ধতা বের করা, তাই না? তো এখানে আমি যে জিনিসটা বের করছি সেই জিনিসটা দেখো, এখানে আমি সোডিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তুমি যেমনি বিক্রিয়া করবা তেমনি তুমি ফেরাস সালফেট দিয়ে জাস্ট সেই জিনিসগুলো লিখবা, জাস্ট পটাশিয়ামের জায়গায় সোডিয়াম লিখবা, তখন তুমি একটা ভর বের করবা। বাট দেখো এখানে কোনো উপাত্ত দেওয়া ছিল না, আমি হচ্ছে এইটার উপাত্ত দিয়ে তোমার এখানে এখানে ম্যাথ করে আমি এটা বের করলাম। ঠিক আছে, তারপরে দুইটার যদি উপাত্ত দেওয়া থাকতো তখন আমরা দেখতাম দুইটার মধ্যে কার বিশুদ্ধতার মান বেশি সেটাকে আমরা বলতাম সেটা উত্তম। বাট এখানে সোডিয়াম ডাইক্রোমেটের যেহেতু কোনো উপাত্ত দেওয়া নাই সেজন্য আমরা এই দুইটার মধ্যে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেটা বিবেচনা করে আমরা অ্যান্সার করব। আর একটা জিনিস মাথায় রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখবা যার মধ্যে সি আছে, যেমন ক্রোমিয়াম থাকতে পারে, কপার থাকতে পারে, কার্বন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে। ঠিক আছে, যার মধ্যে থাকবে সেই হচ্ছে আমাদের কি প্রাইমারি পদার্থ হয়। যেহেতু সোডিয়াম ডাইক্রোমেটের মধ্যে আমাদের সি আছে তার মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বেশি উত্তম হবে। ঠিক আছে, যেহেতু উপাত্ত দেওয়া নাই তখন তো আমার এভাবে করে করতে হবে। আর যদি উপাত্ত এরকম দেওয়া থাকতো, এটা বুঝাইছি দেওয়ার জন্য, তো দেওয়া থাকলে আমি এভাবে করে তখন করতাম। আর মনে রাখবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সি আছে, তারপরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে বাকি সব কিছু কী হয়, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সি থাকা সত্ত্বেও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার দেখো আমি যশোর বোর্ড 2022-এ চলে যাই। এখানে আমার দ্রবণ, একটা দ্রবণ, দুইটা দ্রবণ, তিনটা দ্রবণ দেওয়া আছে, বলা আছে যে হচ্ছে গ নাম্বারটা তো সবাই পারবা তাই না, 1 ও 2 নম্বর দ্রবণের মিশ্রণে সংঘটিত বিক্রিয়ার সমাকৃত সমীকরণ লেখো। এটা তো আমরা সবাই পারবো, যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এক্সচেঞ্জ করে দিবা। আর ঘ নম্বরে দেখো বলা আছে 2 নং দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 3 নং দ্রবণের 100 মিলিলিটার প্রয়োজন হলে লোহার বিশুদ্ধতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ভালো কথা, 2 নম্বরে 3 নম্বরে যা যা দেওয়া আছে প্রথমে আমি কি করব, তার বিক্রিয়া করব। এবার একটা জিনিস দেখো, আমার এই যে তোমার 3 নাম্বার আর 2 নাম্বার যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা একটা জিনিস খেয়াল করো, এই পটাশিয়াম ডাইক্রোমেটের তোমার হচ্ছে মিলিলিটার দেওয়া আছে, বাট এখানে আমার মিলিলিটার আর হচ্ছে মোলার থাকলে আমার বিক্রিয়াটা করতে একটু সহজ হয় না, বাট এখানে আমার মোলার জিনিসটা দেওয়া নাই, সেজন্য আমি হচ্ছে এখানে মোলার বের করে নিব। ঠিক আছে, এস অফ পটাশিয়াম ডাইক্রোমেট, এস ইজিক্যাল টু 1000 গুণ ডাব্লিউ এম গুণ ভি, এই সূত্রটা তো আমরা সবাই জানি। এভাবে করে আমি হচ্ছে কি করব, বের করে নিব। ঠিক আছে, বের করার পর আর আয়তনটা কিন্তু মিলিলিটারে রেখো। ঠিক আছে, আয়তনটা আমি বের করে আমি হচ্ছে এস এর মান বের করছি। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমি কি বের করতে পারছি, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমি হচ্ছে একটা এস এর মান বের করতে পারছি। এই এস এর মান আমি হচ্ছে এখন এখানে বসাতে পারবো। আমি কি জানি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 3 ইকুইভ্যালেন্ট 6 মোল আয়রন। তারপরে এখানে দেখো আমি জানি 1000 ml 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইজিক্যাল টু, এই যে আয়রন রে আমি হচ্ছে গ্রামে নিছি কারণ আয়রনের সব কিছু গ্রামে দেওয়া আছে সে কারণে। এবার দেখো 10 ml 0.1
মোলার। আমি এখানে 10 ml 0.1 মোলার কেন নিয়েছি, 0.1 তো আমি পাইছি বের করে সেজন্য। 10 ml কেন নিয়েছি, কারণ এখানে লেখা আছে 2 নং দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 3 নং দ্রবণের 10 ml প্রয়োজন হয়। এখানে কিন্তু 100 ml নেওয়া যাবে না। ওকে, এখানে আমার 10 ml প্রয়োজন হয় বিধায় আমার এখানে 10 ml নিতে হবে, বলেই দেওয়া আছে 10 ml প্রয়োজন হয়, সেজন্য আমি 10 ml নিয়ে এটা ধরে তারপরে হচ্ছে তোমার ম্যাথ করে দিছি। ঠিক আছে, এখন যদি বলো 100 ml কেন দিছে, কোথাও ব্যবহার তো হয় না, এই যে ব্যবহার হয়েছে 100 ml আয়তনের বেলায়। ঠিক আছে, সেজন্য এটা এভাবে হবে। ওকে, এবার দেখো ফোর্থ ম্যাথ চলে যায়। চট্টগ্রাম বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22 কি বলছে, এই ম্যাথটা একটু টাফ আছে। দেখো এখানে ভালো করে, উক্ত দ্রবণে 20 মিলিলিটারকে টাইট্রেট করতে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 85 ml প্রয়োজন হয়। এ পাত্রে আকরিকের ভেজালের শতকরা পরিমাণ বের করার মানে 4 নাম্বারটা তো অনেক ইজি তোমাদের জন্য যারা আয়ন ইলেকট্রন পদ্ধতি এক্সচেঞ্জ করতে পারো। তো গ নাম্বারটা খেয়াল করে লেখা আছে, এ পাত্রে আকরিকের ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। ভালো কথা, তাহলে কি আকরিক আছে, লোহার আকরিক আছে, আর হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা এখানে বলা আছে। তার মানে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস সালফেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করব। তারপরে লিখবো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 3 ইকুইভ্যালেন্ট 5 মোল আয়রন। তারপরে 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 গুণ 55.85 গ্রাম আয়রন। কেন আয়রন লিখলাম, কারণ আয়রনের এখানে গ্রাম কেন বানালাম, কারণ এটা গ্রামে আছে তাই মোল থেকে আমি গ্রামে নিলাম। এবার দেখো আসল খেলা, এখানে আমাদের বলে দিছে যে উক্ত দ্রবণে 20 মিলিলিটারকে টাইট্রেট করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু লাগে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 0.03 মোলার আর হচ্ছে 85 ml। ঠিক আছে, তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় আমি এই দুইটা জিনিস বসায় আমি হচ্ছে ম্যাথ করি, তাহলে দেখি আমার আয়রনের পরিমাণ কতটুকু আসে। আমার আয়রনের পরিমাণ আসে এত গ্রাম। ঠিক আছে, 0.712 গ্রাম আয়রন আমার চলে আসে। এবার দেখো আমাদেরকে, আমার কথাটা এখানে কি বলা ছিল, যে উক্ত দ্রবণে 20 মিলিলিটারকে টাইট্রেট করতে 20 মিলিলিটারকে টাইট্রেট করতে 0.03 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এতটুকু লাগে আমার পটাশিয়ামের জন্য। তার মানে একটা জিনিস খেয়াল করো, যে আমি যে ম্যাথ এতটুকু যে করলাম, এই 20 ml তো এই জিনিসটারে পুরোটারে টাইট্রেট করে বানাইলো, তাই না? তার মানে আমি এই জিনিসটা লিখতে পারি না যে 20 মিলিলিটারের লোহা আছে বা লোহা থাকে, যেহেতু 20 মিলিলিটার উক্ত দ্রবণ, এই দ্রবণের 20 মিলিলিটারই এতটুকু টাইট্রেট করছে, তাই না? তার মানে এই জিনিসটা যা, এই জিনিসটা যা, তা তো 20 মিলিলিটারের জন্যই হয়েছে, আর এই জিনিসটার জন্যই তো আমি এতটুকু আয়রন পাইছি, তাই না? তার মানে আমি জিনিসটা এভাবে লিখতে পারি না যে 20, উক্ত দ্রবণটা কি আয়রন, তার মানে 20 মিলিলিটারের লোহা আছে আমাদের এত গ্রাম, এত গ্রাম। ভালো মতন কথাটা বোঝো, দেখো আমাকে বলছে উক্ত দ্রবণে 20 মিলিলিটারকে টাইট্রেট করতে এত পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগে, তার মানে এতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েই তো আমি আয়রনের জিনিসটা বের করলাম। ঠিক আছে, আর এই জিনিসটুকু আমি পাইলাম কিভাবে, এই 20 মিলিলিটার টাইট্রেট করে, এই 20 মিলিলিটার কোথা থেকে আসছে, উক্ত দ্রবণ থেকে আসছে। তার মানে আমি লিখতে পারি না যে 20 মিলিলিটার, উক্ত দ্রবণটা কি লোহা, তার মানে আমি লিখতে পারি 20 মিলিলিটার লোহায় আছে এতটুকু গ্রাম, কারণ এতটুকু মানে এইটা আর এইটা মানে হচ্ছে এইটা। তার মানে আমি লিখতে পারি 20 মিলিলিটারের লোহা আছে 0.12 গ্রাম আয়রন। ঠিক আছে, তাহলে দেখো 1 মিলিলিটারের লোহা আছে এত, 100 মিলিলিটারের লোহা আছে, এই দেখো এই দ্রবণটা মোট কত 100 মিলিলিটার, তার মানে 100 মিলিলিটারের লোহা আছে আমার এতটুকু, এত গ্রাম। এখন যেটা আমি পাইছি এটাই হচ্ছে আমার কি মেইন, মেইন কি বলতো, এতক্ষণ আমি যেটা পাইছি এটাই হচ্ছে আমার মেইন তোমার বিশুদ্ধতা। ঠিক আছে, দেন আমি লোহার আকরিকে ভেজাল আছে কতটুকু এটা বের করবা তোমরা, তারপরে হচ্ছে তোমার ভেজালের শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে সেটা তোমরা বসাবা। ঠিক আছে, এতটুকু নিজেরা করবা, তাহলে বুঝবো কি বুঝতে পারছো। এবার দেখো বরিশাল বোর্ড 22, ঠিক আছে, আমি কিন্তু ততটুকু রেখে দিছি, তোমরা কি কি বুঝছো সেটা যেন বের করতে পারো এই কারণে। এবার দেখো বিওসি দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। তো বিওসি এর মধ্যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করবা। এবার দেখো সি পাত্রের আয়তনের পরিমাণ নির্ণয় করতে এ ও বি এর মধ্যে কোন দ্রবণটি উপযুক্ত বিশ্লেষণ করো। কি বলছে এখানে, সি পাত্রের আয়তনের পরিমাপ নির্ণয় করতে, সি পাত্রের আয়তনের পরিমাপ নির্ণয় করতে এ ও বি এর মধ্যে কোন দ্রবণটি উপযুক্ত বিশ্লেষণ করো। ওকে, দেখো এখন আমাকে যে জিনিসটা করতে হবে, আমার আগে দেখতে হবে এ দ্রবণটা কি দেওয়া আছে, এ দ্রবণটা হচ্ছে একটা বিজারক, বি দ্রবণটা কি, বি দ্রবণটা হচ্ছে একটা জারক, সি দ্রবণটা কি, সি দ্রবণটা হচ্ছে আমাদের একটা তোমার বিজারক। তার মানে প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, দেখো এই যে জারকের যেটা, এই জারকের ক্ষেত্রে আমার কিন্তু কোনো মোলার দেওয়া নাই, এস এর মান কোনো কিছু দেওয়া নাই, ঘনমাত্রা দেওয়া নাই। তো এই জারকের আমার ঘনমাত্রাটা ফার্স্টে বের করতে হবে। ঠিক আছে, তাইলেই না আমি হচ্ছে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করতে পারবো, তাই না?
তাহলে প্রথমে আমার এখানে একটা বিজারক আছে, এটা একটা জারক আছে, এই বিজারক আর জারকের মাধ্যমে আমি হচ্ছে এই জারকের ঘনমাত্রা বের করব। দেন এই জারকের ঘনমাত্রা বের করলে আমি এই আয়রনের গ্রাম এককে কতটুকু বের হয়, কতটুকু গ্রাম বের হয় সেটা তো আমি পেয়ে যাব, তাই না? তো এই জিনিসটাই আমি হচ্ছে বের করবো যে সি দ্রবণটা পরিমাপ নির্ণয় করতে আমি এই দুইটা কিভাবে ইউজ করি সেই জিনিসটা আমি এখন দেখাবো। তো প্রথমে আমার কাজ কি, এখানে একটা বিজারক দেওয়া আছে, জারক দেওয়া আছে, আর এখানে জারকটার কি দেওয়া নাই, এস এর মান দেওয়া নাই। আর এই বিজারক তো কখনো এখন তোমরা বলতে পারো এইটার তো ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে এটা এটার সাথে বিক্রিয়া করে। দেখো বিজারকে কখনো বিজারকের সাথে বিক্রিয়া করতে পারবে না, জারক বিজারকের সাথে বিক্রিয়া করতে পারবে, বাট আবার জারকের মিলিলিটার আছে বাট কোনো ঘনমাত্রা নাই, সেজন্য বিজারক আর জারক ফার্স্টে বিক্রিয়া করে আমি ঘনমাত্রা বের করে সেই ঘনমাত্রা ব্যবহার করে আমি সি দ্রবণ বা আয়রনের পরিমাপ বের করব। ঠিক আছে, কোন সূত্রের সাহায্যে বের করবো, প্রথমে তুমি হচ্ছে এখানে বিক্রিয়া করো এই জারক আর এই বিজারক, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে তোমার H2C2O4 অক্সালিক অ্যাসিড, এটা ফার্স্টে বিক্রিয়া করো, তারপরে হচ্ছে তোমার মানে এক্সচেঞ্জ করো, ঠিক আছে, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো। এবার একটা সূত্র পড়বা, ইএন ইজিক্যাল টু ইএন, এটা হচ্ছে মেনলি তোমার আসে হচ্ছে ঘনমাত্রা রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথের সূত্র, বা হচ্ছে স্টেকিওমেট্রিও বলতে পারো। ইএন ইজিক্যাল টু ইএন মানে হচ্ছে আমাদের ইভিএস ইজিক্যাল টু ইভিএস। এন মানে কি, এন মানে হচ্ছে ভি ইন্টু এস, এন মানে কি ভি ইন্টু এস, সেটাই লিখছি। তুল্য সংখ্যা আমি বলছিলাম হিজ হিজ হুজ হুজ, ঠিক আছে, স্টেকিওমেট্রির সূত্র যেটা মানে হচ্ছে তোমার যার তুল্য সংখ্যা তার তার গায়ে। ধরো এই যে এটা জারক, জারকের আয়তন জারকে, জারকের ঘনমাত্রা জারকে লিখবো, বিজারকের তুল্য সংখ্যা বিজারকের ঘনমাত্রা জারকে, এরকম করে লিখবা, ঠিক আছে। এটা হচ্ছে বিজারকের বেলা, এটা হচ্ছে জারকের বেলা। তো S1টা আমি এক সাইডে রেখে আমি সব কিছু পাঠিয়ে দিলাম, কারণ আমার জারকের মানে জারকের ভরটা লাগবে, তার বাদে আমি সব কিছু সবার জিনিসটা বসাই দিচ্ছি, সরি জারকের ঘনমাত্রাটা লাগবে, তো আমি S1টা আমি বের করে নিব এমন করে। ভালো কথা, বের করার পর এখন তো আমার S1টা বের হয়ে গেল। এই যে যে আমার S1টা বের হলো, এই S1টা আমি হচ্ছে পেয়ে গেলাম। তার মানে S1টা পাইলে আমি কেমনে এটার পরিমাপ বের করব, পরিমাপ বের করা তো একদম সহজ, এতক্ষণ ম্যাথ আমরা করে আসছি, তো এইভাবে করে আমি হচ্ছে পরিমাপটা বের করে ফেলবো। ঠিক আছে, এই যে জাস্ট তুমি বসে দিবা, এই যে যে মোলারটা বের করছে মোলারটা বসে দিবা, 15 ml তো 15 ml এখানে ছিলই। ঠিক আছে, এই ম্যাথটা অনেক ইজি। দেখো, তো এভাবে দুইটা বিজারক একটা জারক থাকলে প্রথমে কি আমরা তুল্য সংখ্যা বের করবো, এটা তো বুঝলা তাই না? এবার দেখো ময়মনসিংহ বোর্ডটা আমি হোমওয়ার্ক দিব, আমি কিছু বলবো না, কারণ ময়মনসিংহ বোর্ডটা রাজশাহী বোর্ড 2022 সেম টাইপের, তো তোমরা একটা করলে পরবর্তীটা করতে পারবা। এবার দেখো আয়তন ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ, আয়তন ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ করলে এই যে আমাদের স্টেকিওমেট্রিক সমীকরণটা একটু বের করতে হবে, যে ইএন মানে কি ভি ইন্টু এস, ইভি ইন্টু এস, যার যার তুল্য সংখ্যা তার তার গায়ে, মানে জারকের তুল্য সংখ্যা জারকের কাছে, বিজারকের তুল্য সংখ্যা বিজারকের কাছে। আমরা যেমন সবসময় এক্সচেঞ্জ করে লিখি, বাট এই বেলায় কোনো এক্সচেঞ্জ করে লেখা যাবে না, এটা জারকের তুল্য সংখ্যা জারকেই থাকবে, বিজারকের তুল্য সংখ্যা বিজারকেই থাকবে, ঠিক আছে। ওকে, এবার দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, উদ্দীপকে বিজারক পদার্থটি জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেটের কত মিলি প্রয়োজন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে কিন্তু একটা আয়তন সম্পর্কিত একটা কথা আসছে, যে কত মিলি প্রয়োজন হবে, ঠিক আছে। তো এবার দেখো আমার এখানে তোমার হচ্ছে কিছু দেওয়া ছিল না, তাই আমি এটারে এক্স মিলিলিটার ধরে নিছি। এক্স মিলিলিটার ধরে আমি জাস্ট যেমনে ঐকিক নিয়ম করি, এই যে এক্সচেঞ্জ করে মানে আমি একটু ঐকিক নিয়ম করি, ঠিক আছে। এই স্টিকিওমেট্রিটা তোমার মেনলি এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, এমনি তুমি রিটেনে যদি এরকম করে স্টিকিওমেট্রি ছোট একটু করে দিয়ে আসো কিছু হবে না, তো আমি একটু ঐকিক নিয়ম করে তোমাদেরকে বোঝাই। পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড ফার্স্টে তুমি বিক্রিয়া করবা, বিক্রিয়া করে এভাবে করে লিখবা। বাট এখানে আমার মিলিলিটারের জায়গায় আমি ধরে নিছি, এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না এক্স মিলিলিটার, আমি এটা এক্স মিলিলিটার ধরে নিছি। মোলার দেওয়া ছিল 0.05 মোলার, মোলার দিয়ে আমি একটা তোমার মান বের করছি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে যে আমি ভরটা যে বের করলাম এটা কার ভর হবে বলো তো? আয়রনের ভর হবে না? জিনিসটা খেয়াল করো, আয়রনের ভর হবে না। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যে জিনিসটা আছে প্রত্যেক সময় এখানে দেখবা লিখবা কি লেখা থাকে যে লোহার আকরিক বা হচ্ছে লোহা বা অবিশুদ্ধ লোহা এমন টাইপের জিনিস লেখা থাকে, বাট এখানে লেখা কি অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ, দ্রবণ কথাটা লেখা আছে, তার মানে কিন্তু আমার ফেরাস সালফেট এই পুরাটার তোমার হচ্ছে আণবিক ভর ধরতে হবে, সেই জন্য যারা 55.85 লিখবা তাদের অ্যান্সার ভুল হবে, সেই জন্য আমি এখানে ক্রস দিয়ে রাখছি, আমাদের ফেরাস সালফেট পুরাটার ধরতে হবে ভর, আর ফেরাস সালফেট পুরোটার ভর হচ্ছে আমার 151.85, ঠিক আছে। এখানে যে দ্রবণ কথাটা লেখা আছে অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ, সেজন্য আমি পুরো ফেরাস সালফেটের পুরো ভরটা আমার নিতে হবে। আমি এতক্ষণ শুধু ফেরাস নিছি, এখন আমার ফেরাস সালফেট পুরোটা নিতে হবে। তাহলে দেখো 6 × 151.85 আমি ফেরাস সালফেটের পুরো আণবিক ভরটা নিয়ে আমি এটা গ্রাম এককে বের করছি। তাহলে দেখো এটা কার গ্রাম,
মানে কার ভর বা কার কতটুকুর ভর বের করলাম আমি, এত গ্রাম ফেরাস সালফেট, মানে এটা পুরোটা ফেরাস সালফেটের জন্য। আর প্রশ্নে ফেরাস সালফেট দ্রবণের জন্য কত দেওয়া আছে, 1.0 গ্রাম। তার মানে এই পুরাটা ইজিক্যাল টু এই 1.0 গ্রাম আমি লিখতে পারি না, সেজন্য আমি লিখছি যে শর্ত মতে এই পুরাটা ইজিক্যাল টু 1.0 গ্রাম, যেটা মিলিলিটার আসবে সেটা অ্যান্সার। আর তখন আমি পেয়ে যাব কি, পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য কত মিলিলিটার প্রয়োজন হবে সেটা আমি পেয়ে যাব। এবার দেখো এখানে একটা কোশ্চেন আসছে যশোর বোর্ড 2023-এর, ঠিক আছে, এটাও অনেক সহজ, আমার অনেক মজার একটা কোশ্চেন লাগছে এটা। দেখো এই যে ফার্স্টে বিজারক আছে একটা, জারক আছে একটা, বিজারক, আর বলছে উদ্দীপকের এ ও বি দ্রবণের সাহায্যে সি দ্রবণের আয়রনের পরিমাপ নির্ণয় করো। একটু আগে করে আসছি কিন্তু। প্রথমে এই যে স্টিকিওমেট্রি একটু ফার্স্টে বের করে দেন আমি হচ্ছে S1 বের করছি কার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। একটা জারক একটা বিজারকের প্রথমে হচ্ছে এই জারকটার আমার কি করতে হবে, এই জারকের আমার ফার্স্টে ঘনমাত্রা বের করতে হবে, কারণ এই জারকের ঘনমাত্রা বের করলে পরে আয়রনের পরিমাপ মানে হচ্ছে এই যে বিশুদ্ধ যে মানটা বের হয়, এই মানটা আমি কেমনে বের করব, তোমরা তো জানোই যে হচ্ছে এই মিলিলিটারের জায়গায় মিলিলিটারে, মোলারের জায়গায় মোলার, বাট এখানে হচ্ছে তোমার মোলারটা দেওয়া ছিল না, তার জন্য আমি ফার্স্টে এটার সাহায্য নিয়ে আমি মোলারটা বের করে দেন এটা আমি বসাইছি, ঠিক আছে। এটা যশোর বোর্ড, এটাও কিন্তু একটু আগের যে ম্যাথ করালাম ওটার মতো। ওকে দেখো, এবার আসো মজার প্রশ্নে আমরা চলে আসছি। এবার এই প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্নটাও সেম তোমার, দেখো আমি দেওয়া আছে এখানে বলছে উদ্দীপকে 1 নং দ্রবণ ব্যবহার করে 3 নং দ্রবণের আয়রনের পরিমাপ নির্ণয় করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে আর এটা আছে, এটা হচ্ছে জারক, এটা বিজারক। তো এই জারক বিজারকের সাহায্যে তুমি এই জারকের কি করবা, এই জারকের হচ্ছে তোমার মোলার বের করবা, দেন এই জারকের মোলারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট বিক্রিয়া করে তুমি আয়রনের পরিমাণ বের করবা। একটা বুঝলে তুমি বাকি সবগুলোই বুঝে যাবা, ঠিক আছে। এবার দেখো মজার ম্যাথ চলে আসছে আমার আয়োডোমিতি আয়োডিমিতি দিয়ে। এই দুইটা সমীকরণ কিন্তু আমি তোমাদের সবাইরই পড়াইছি খুব ভালো মতন, আমার লেকচারও আছে ইউটিউবে, একটু দেখে আসবা। দেখো এইখানে এই জিনিসটা লেখা 2 মোল কপার সালফেট ইজিক্যাল টু, আমি এই জিনিসগুলো খেয়াল করো, 2 মোল কপার সালফেট ইজিক্যাল টু আমার 1 মোল আয়োডিন। এই কথাটা আমি লিখতে পারি না, 2 মোল কপার সালফেট 3 ইকুইভ্যালেন্ট অফ 1 মোল আয়োডিন। আর আমরা কি জানি 1 মোল আয়োডিন ইজিক্যাল টু 2 মোল কি, 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তার মানে 2 মোল সোডিয়াম থায়োসালফেট, তার মানে আমি লিখতে পারি কি 2 মোল কপার সালফেট ইজিক্যাল টু 3 ইকুইভ্যালেন্ট অফ 1 মোল আয়োডিন। 1 মোল আয়োডিন মানে হচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট, এই জিনিসটাই আমি লিখছি। এখন দেখো এই তিনটা যদি এক হয় তাহলে এইটা মানেও তো এইটা, তাই না, তাহলে আমি এখানে লিখতে পারি 2 মোল কপার সালফেট 3 ইকুইভ্যালেন্ট অফ 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা তখন 2 2 যদি কাটা থাকে তখন কাটা যায়, তখন কি হবে 1 মোল কপার সালফেট 3 ইকুইভ্যালেন্ট অফ 1 মোল সোডিয়াম থায়োসালফেট। এই জিনিসটা একটু একদম মুখস্থ করে ফেলতে হবে, এটা তো তোমাদের অবশ্যই পারার কথা। দেখো তাহলে এই কোশ্চেনটা আমি করলাম, এই কোশ্চেনটা চলো দেখি। লেখা আছে 5 গ্রাম তুতে 100 ml দ্রবণ এ দ্রবণ, আর হচ্ছে 0.2 মোলার সোডিয়াম সোডিয়াম থায়োসালফেট দ্রবণ, 50 ml বি দ্রবণ। এ পাত্রে দ্রবণের অর্ধেক আয়তন সম্পূর্ণ বি পাত্রে দ্রবণের সাথে মিশিয়ে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে। ওকে, তুতে মানে কি বলো তো, তুতে মানে কিন্তু হচ্ছে আমাদের কপার সালফেট ডট 5 অণু পানি, বোঝা গেছে। তো চলো এই জিনিসটা আমরা একটু দেখি। এই যে প্রথমে আমরা 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজিক্যাল টু 1 মোল কপার সালফেট, এটা তো পড়লাম, আমি একটু ম্যাথ এটা একটু এভাবে ধরি তাহলে জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। দেখো 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইজিক্যাল টু 1 মোল কপার 2 প্লাস 100 ml 1 মোলার এটা। এবার দেখো আমি এখানে কপার বিশুদ্ধ কিনা কপারের ক্ষেত্রে বের করতে বলছে, তার মানে আমি কপারের আণবিক ভরটা বসাবো। এখানে কপারের আণবিক ভর আমরা কত জানি, 63.5 ইন্টু 1 গ্রাম। তো হচ্ছে 1 গ্রাম লিখে আমার কপার 2 প্লাস চলে আসছে, ঠিক আছে। এবার দেখো আমি এখানে কি কি জিনিস বসাবো চলো দেখে আসি। এখানে দেখো আমাকে বলছিল, আচ্ছা আমি এইভাবেই ক্যামেরাটা ধরি কারণ হচ্ছে তোমরা ফার্স্টে খাতায় তুলে তারপরে দেখে নিও, এভাবে করতে আমার একটু অসুবিধা হচ্ছে। দেখো এখানে বলছে এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করে। এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, এ পাত্রের দ্রবণ কতটুকু আছে 100 ml, তার মানে এখানে আমি বসাবো হচ্ছে অর্ধেক দ্রবণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করে, তার মানে এখানে আমি বসাবো 100 ছিল, আমি এখানে বসাবো 50 ml। আর এখানে মোলারের কথা তো কিছু বলে নাই, তার মানে হচ্ছে এখানে আমার ছিল হচ্ছে 0.2 মোলার, আমি এখানে বসাবো হচ্ছে তোমার 0.2 মোলার, ঠিক আছে। তাহলে এখানে আমি 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট বসে যা আসে আমি সেটা হচ্ছে গ্রাম এককে কপার তুলব, ঠিক আছে। তাহলে দেখো এই যে জিনিসটা আমি পাইলাম, এই জিনিসটা কিসের জন্য পাইছি, 50 মিলিলিটার তুতের জন্য এই দ্রবণটা আমি পাইছি না, মানে এই গ্রাম ভরটা পাইছি না। তাহলে 100 মিলিলিটার তুতে যদি হয়, 100 মিলিলিটার তুতে কোথা থেকে পাইলাম, এই যে 100 মিলিলিটার তুতে ছিল সেটারই তো অর্ধেক করে আমি ওইটা পাইছি, বাট আমার
প্রশ্নে আমার ঘ নাম্বারে দেওয়া ছিল তোমার অর্ধেক করে বিক্রিয়া করে, বাট আমার তো প্রশ্নে উদ্দীপকে যেটা দেওয়া আছে 100 মিলিলিটার, সেটা দিয়েও আমাকে বের করতে হবে। তো 50 মিলিলিটারের জন্য যে এতটুকু হয়, 100 মিলিলিটারের জন্য এতটুকু বের হবে, মানে 50 গুণ 2 করলে এতটুকু। ওকে, দেখো তাহলে এখন আমাকে যে জিনিসটা বের করতে হবে, এখন আমি এই এতটুকু ফার্স্টে করবা, করার পর দেখবা তোমার ম্যাথ ঠিক আছে কিনা তুমি নিজেই বুঝে যাবে। দেখো, কপার সালফেট, তুতে মানে কি কপার সালফেট, তাহলে কপার সালফেটের আণবিক ভরটা বের করো। কপার সালফেট 5 অনু পানি আণবিক ভর টোটালি হচ্ছে 254.5, তার মানে 254.5 গ্রাম তুতের ভিতরে কপার আছে 63.5 গ্রাম। কপারের আণবিক ভর যেটা সেটা লিখবা। তারপর 5 গ্রাম তুতের ভিতর কপার আছে। 5 গ্রাম কোথা থেকে পাইলাম? এই যে তুতে, 5 গ্রাম তুতে কোশ্চেনে ছিল, তাহলে লিখবা 5 গ্রাম তুতের মধ্যে কপার আছে, ঐকিক নিয়ম করে এটা বের করবা। ওকে, এবার যেটা করবা বিশুদ্ধতা বের করি। চলো এবার আমাকে কোশ্চেন কি করছিল, আমার কোশ্চেন করছিল তুতুটা কি বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো বিশুদ্ধতা হচ্ছে, আমি প্রথমে যেটা বের করছি সেটা আমি প্রথমে লিখব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার এই যে যেটা বের করছি সেটা আমি লিখব। এইটা তো আমার হচ্ছে, এইটা মনে করো আমার হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, বা হচ্ছে এটা কপার সালফেট তো আমার দেওয়াই আছে। তো এই যে যেটা দেওয়া আছে 5 গ্রাম করে আমি বের করছি, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে স্যাম্পল। তো স্যাম্পল হচ্ছে এটা হচ্ছে তোমার 2725 বের হয়েছিলাম, এটা এরকম করে লিখছি। তো এটা 5 গ্রাম বের, মানে যেটা দেওয়া আছে 5 গ্রাম করে আমি এটা এরকম একটা সম্পূর্ণ একটা কপারের গ্রাম বের করছি, কারণ এই যে কোশ্চেনে ছিল 5 গ্রাম তুতে, বাট আমার তো লাগবে কপার। তুতে মানে যে কপার জিনিসটা এমন না, কপার হচ্ছে 5 অনু পানি, এটা হচ্ছে আমাদের তুতে, বাট এখান থেকে আমাদের কপারটা লাগবে। তো সেই জন্য আমি 5 গ্রাম থেকে আমি কপারটা বের করে নিছি। আর দেখো আমরা একটা জিনিস জানি, বিশুদ্ধতা মানে কি? বিশুদ্ধতা মানে হচ্ছে আমাদের যেই পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা। পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা মানে যতটুকু আমার দেওয়া আছে, এই যে যতটুকু দেওয়া আছে, মানে 5 গ্রাম দেওয়া ছিল, এই দেওয়া দিয়ে আমি এতটুকু বের করছি, তার মানে এটা আমি নিচে বসাবো, আর যে বিশুদ্ধ মানটা বের করছি এটা উপরে বসাবো, গুণ 100%, ইজিক্যাল টু মানে ক্যালকুলেশন করলে আসে 9.9। 9.9 মানে তো 100%ই প্রায়, তাই না? তো সেজন্য আমি লিখবো এটা তোমার এ পাত্রে দ্রবণে অর্ধেক আয়তন পদার্থ বি পাত্রে দ্রবণের সাথে বিক্রিয়া করে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। আমি বলবো হ্যাঁ, তুতের নমুনাটি একদমই বিশুদ্ধ, কারণ এটার অ্যান্সার বেরোচ্ছে আমার কি 99.9। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের এই অধ্যায়ের লেকচার, ভর, বিশুদ্ধতা, ভেজাল টেজাল রিলেটেড, আয়োডোমিতি আয়োডিমিতি রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।